সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমরা কেস প্রসেসিং এর যে সিরিজটি নিয়ে আলোচনা করছি তারই একটি পয়েন্টে আমাদের লক্ষণ সমগ্রতার আলোচনাটি চলছে। গত সপ্তাহে আমি বলেছিলাম বাউনিক হোসেন এবং ডাক্তার কেন্টের লক্ষণ সমগ্রতার ব্যাপারে চিন্তা বিবেচনা এবং তার তুলনামূলক আলোচনাটি আমি করেছিলাম। এবং এ পর্বে আজকে আমরা করতে যাচ্ছি বোগার, স্টুয়ার্ট ক্লোজ, কাঞ্জিলাল এরা কিভাবে লক্ষণ সমগ্রতাকে বিবেচনা করতেন। জাস্ট আমরা দেখে নিচ্ছি তাদের বিবেচনা পদ্ধতি, তাদের গুরুত্ব দেওয়ার পদ্ধতি। বললে সব চিকিৎসকের কথাই বলা যায়, প্রত্যেকটি ভালো চিকিৎসক, আমাদের পায়োনিয়ার চিকিৎসক লক্ষণ সমগ্রতাকে গুরুত্ব দিয়েছেন। কাজেই বলতে চাইলে সবার কথাই বলা সম্ভব, কিন্তু জাস্ট আমরা বোঝার জন্য আরো কয়েকজনের কথা বলছি। ডাক্তার কেইন, ডাক্তার বাউনিক হোসেনের পাশে এই তিনজনকে বাছাই করার বিশেষ কারণটি হচ্ছে ডাক্তার বোগারের কনসেপ্টটা তিনি সুস্পষ্ট করেছিলেন, বিশেষভাবে সুনির্দিষ্ট করেছিলেন যে কোন কোন বিষয়গুলোকে লক্ষণ সমগ্রতা গঠনে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কাজে সেখানে আমাদের বিশেষভাবে শিক্ষণীয় রয়েছে। আমরা ডাক্তার কেন্টের, ডাক্তার হ্যানিম্যানের অর্গাননে উত্থিত বিষয়গুলোকে বিবেচনা করে কিছু সুনির্দিষ্ট পয়েন্টকে আমাদের দেখতে পেয়েছিলাম, যেখানে আমরা যেই পর্বে আমরা আলোচনা করেছিলাম যে ডাক্তার হ্যানিম্যানের কি কনসেপ্ট ছিল লক্ষণ সমগ্রতার ব্যাপারে। তো আজকে ডাক্তার বোগারের সেই বিষয়টিকে কিভাবে সুবিস্তৃত করছেন সেই পয়েন্টগুলো অন্তত পক্ষে আমরা উল্লেখ করে জেনে রাখবো তিনি কিভাবে সেই বিষয়টিকে দেখেছেন। যেমন তিনি বলেছিলেন, যেমন ডাক্তার হ্যানিম্যান বলেছিলেন যে আমাদের লক্ষণ সমগ্রতার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে মনকে, মানসিক অবস্থাকে, আবেগকে। বোগার বলেছেন চেঞ্জ ইন পার্সোনালিটি অ্যান্ড টেম্পারমেন্ট। আমরা কিন্তু তার কথারই প্রতিধ্বনিটি দেখতে পাচ্ছি যে ব্যক্তিত্বের পরিবর্তন এক কথায় তিনি বলেছেন, এবং মেজাজের পরিবর্তন, বৈশিষ্ট্যের স্বভাবের পরিবর্তন, এটাকে তিনি উল্লেখ করেছেন। ডাক্তার হ্যানিম্যান বহু জায়গায় বলেছেন যে পিকুইলিয়ার লক্ষণগুলো গুরুত্বপূর্ণ। সেটা পিকুলারিটি অফ পেশেন্ট, পিকুলারিটি অফ ডিজিজ, যে কোনোভাবে আপনি বলতে পারেন না কেন, পিকুলারিটি অফ রেমেডিস, রোগী, রোগ বা ওষুধ, যেভাবেই বলুন না কেন সেই পিকুলারিটি কিন্তু সমার্থক এগুলোর ব্যাপারে। এই কথাটি একটা বোগারও বলেছেন যে পিকুলারিটিস অফ ডিজিজ, তিনি এভাবে বলেছেন যে যে রোগ লক্ষণগুলো দেখা দিয়েছে, যে উপসর্গ দেখা দিয়েছে, তার পিকুলারিটি বিবেচনা করতে হবে। দ্য সিট অফ ডিজিজ, রোগটি কোথায় দেখা দিয়েছে, তার অ্যাফিনিটিটাকে বিবেচনা করতে হবে। এটাকে তিনি আরো ক্ল্যারিফাই করেছেন। ডাক্তার হ্যানিম্যান যেভাবে বলেছেন যে বিচ্যুত একটা অবস্থা, তিনি তাকে আরো সুস্পষ্ট করেছেন যে কোথায় সেই বিচ্যুত অবস্থাটি দেখা দিয়েছে। কনকমিট্যান্স, ডাক্তার বার্নিং হোসেন যে বিষয়টিকে গুরুত্ব দিতেন কারণ তার স্বতন্ত্রতা প্রকাশ করতো। আনুষঙ্গিক লক্ষণ, একটা জায়গায় একটা লক্ষণ দেখা দিয়েছে, আর একটি জায়গায় সেই লক্ষণের সাথে সাথে সম্পূর্ণ তার সাথে আপাত দৃষ্টিতে সম্পর্কহীন বা প্যাথোলজিক্যালি কোনো সম্পর্ক নেই এরকম আরেকটি লক্ষণের বহিঃপ্রকাশ ঘটেছে, এটা আনুষঙ্গিক লক্ষণ। সেই সাথে বার্নিং হোসেন যেখানে মডালিটিস হ্রাসবৃদ্ধিকে তুলে ধরেছিলেন, ডাক্তার হ্যানিম্যান যেখানে লক্ষণের বৈশিষ্ট্যের কথা বারবার বলেছেন, পূর্ণাঙ্গতার কথা বলেছেন, তিনি তাকে ক্ল্যারিফাই করেছেন দ্য কজ, মডালিটিস, টাইমিং, এই শব্দগুলো দিয়ে। অর্থাৎ তিনি যেভাবে সাজিয়েছেন, সর্বপ্রথম চেঞ্জ ইন পার্সোনালিটি অ্যান্ড টেম্পারমেন্ট, দেন পিকুলারিটিস অফ ডিজিজ, সিট অফ ডিজিজ, কনকমিটেন্টস, দ্য কজ, মডালিটিস অ্যান্ড টাইম, এভাবে তিনি ভাগ করেছেন, বিভাজন করেছেন। অর্থাৎ তিনি বিষয়টিকে পরিচ্ছন্ন করেছেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি বলতে গেলে এক ধরনের প্রগতি বা চিন্তার অগ্রগতি, সুনির্দিষ্টতা নয়ন। বোগার ব্যাপারটিকে আরেকটু পরিষ্কার করেছেন, আরেকটু সুনির্দিষ্ট করেছেন, কিন্তু মূল ভিত্তিটি কিন্তু একই থেকেছে। বেসিক্যালি আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, এখানে কিন্তু কোনো অসমন্বয় নেই। তো যাই হোক, এই ছিল ডক্টর বোগারের কনসেপ্ট, বা বোগার এভাবে তুলে ধরেছেন। অনেক শিক্ষার্থীর মধ্যে কনফিউশন সৃষ্টি হয় যে শুধু এইটুকু দিয়েই কি আমাদের লক্ষণ সমগ্রতা গঠিত হবে। আমরা সবসময় তাকাবো ডাক্তার হ্যানিম্যানের দিকে। মূল ভিত্তিটি অনেক বিস্তৃত ক্ষেত্রকে প্রকাশ করে। যেমন এখানে কিন্তু মায়াজম নেই, মায়াজমকে সেভাবে উল্লেখ করা হয়নি, বলা হয়েছে চেঞ্জ ইন পার্সোনালিটি। এবার যদি প্রশ্ন করা হয় পার্সোনালিটি এবং টেম্পারমেন্টের পরিবর্তনটি কেন হয়, সেখানে উত্তরটি আসবে মায়াজম।
কাজেই আমরা যদি আমাদের হ্যানিম্যানের কথাগুলোকে খুব গুরুত্ব সহকারে দেখি তাহলে এগুলো তো আসবেই, সেখানে আরো অনেকগুলোই আসতে পারে অন্যান্য চিকিৎসক বা বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে যে বিষয়গুলোকে আমাদের ভাবতে হবে। যেখানে ডাক্তার হ্যানিম্যান বলছেন আনুষঙ্গিক পরিস্থিতি, আনুষঙ্গিক পারিপার্শ্বিক অবস্থা সমূহকে বিবেচনা করতে হবে। সেখানে শুধু টাইমিং আসবে তা নয়, সেখানে আরো অনেক রকমের বৈশিষ্ট্য চলে আসবে। যাই হোক, এই হচ্ছে বার্নিং হোসেনের দৃষ্টিভঙ্গি। এছাড়া আমরা স্টুয়ার্ট ক্লোজের দৃষ্টিভঙ্গিটিকে উল্লেখ করতে পারি এখানে আমাদের আলোচনা সাপেক্ষে। তিনি ক্লাসিক্যাল চিকিৎসক ছিলেন এবং অত্যন্ত গুরুত্ব সহকারে সমস্ত কিছুকে বিবেচনা করতেন, এবং তার কথা মোতাবেক টোটালিটি অফ সিমটমস মিনস ফার্স্ট দ্য টোটালিটি অফ ইজ ইন্ডিভিজুয়াল সিমটমস। তার দৃষ্টিভঙ্গিতে যে প্রত্যেকটি, অর্থাৎ বার্নিং হোসেনের দৃষ্টিভঙ্গিটি আমরা স্টুয়ার্ট ক্লোজের আলোচনাতে দেখতে পাবো। কিন্তু তিনি বলছেন যে প্রত্যেকটি নির্দিষ্ট লক্ষণের, প্রতিটি আলাদা আলাদা লক্ষণের বৈশিষ্ট্য টোটালিটিকে আমাদের আগে বিবেচনা করতে হবে। সেখানে লোকেশন, সেন্সেশন এন্ড মডালিটিস আসবে। বার্নিং হোসেনের দৃষ্টিভঙ্গি আসলেন এবং এরপর তিনি বলছেন টোটালিটি অফ দ্য সিমটমস মিন অল দ্য সিমটমস অফ দ্য কেস হুইচ আর ক্যাপাবল অফ বিং লজিক্যালি combined into a harmonious and consistent whole having form, coherency and individuality। গুরুত্বপূর্ণ কথা এই বিষয়টি। শুধু তার এই কথাটির জন্যই স্টুয়ার্ট ক্লোজের আলোচনাটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তার দৃষ্টিভঙ্গিটি ব্যাখ্যা করা গুরুত্বপূর্ণ। এখানে তিনি সুস্পষ্টভাবে যে কথাটি তুলে ধরলেন, প্রথমে তো লক্ষণ, প্রত্যেকটা পার্টিকুলার লক্ষণের টোটালিটি তো বললেন যে একটা লক্ষণ কিভাবে পূর্ণাঙ্গতা নিয়ে তৈরি হচ্ছে সেটা আমাদের বিবেচনা করতে হবে। কিন্তু এই সমস্ত লক্ষণ মিলে পুরো কেসটিতে কি সমন্বয়, যৌক্তিকভাবে কোন ধরনের সমন্বয়কৃত এবং অবিচ্ছেদ্য, অর্থাৎ পূর্ণাঙ্গ অখণ্ড একটি চিত্র দাঁড়ায়, তার মধ্যে এক ধরনের সমন্বয়। আমি বিভিন্ন আলোচনাতেও বলেছি যে লক্ষণ সমষ্টির মধ্যে এক ধরনের সমন্বয় থাকবে, পুরোটি নিয়ে একটা চিত্র। সেই কথাটি অত্যন্ত সুস্পষ্টভাবে ডাক্তার স্টুয়ার্ট ক্লোজ বলছেন যে সমগ্র কিছু মিলে, অর্থাৎ আপনি অনেকটা পাজলের মতো, আমি বলি আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট, বিশেষ করে লক্ষণ সমগ্রতা নির্ধারণের ব্যাপারটি হচ্ছে একটি পাজল মিলানোর মতো ঘটনা। একটা পাজলের একটি পার্টিকুলার, আপনি যদি একটা পাজল খেলতে চান, অনেকগুলো খণ্ড খণ্ড টুকরো টুকরো ছবি, সেই প্রত্যেকটি কোনটা কোন আকার সেটা আপনাকে বিবেচনা করতে হবে, নয়তো আপনি সেই পাজলের জন্য সেই টুকরো টুকরো খণ্ড ছবিগুলোকে আপনি বসাতেই পারবেন না। কাজেই ঠিক স্টুয়ার্ট ক্লোজ এই দৃষ্টিভঙ্গিতে তুলে ধরছেন যে প্রত্যেকটি টুকরোকে আপনাকে দেখতে হবে যেটা কিভাবে কি ধরনের আকৃতি নিয়ে রয়েছে, কারণ পাজলটি মিলাতে গেলে আপনাকে সেই টুকরোটিকে বসাতে হবে। ঠিক একইভাবে সমগ্রটি নিয়ে এই সমগ্র টুকরোগুলো একত্র হয়ে কোন ধরনের চিত্র, কি চিত্রটি গঠন করলো। আপনি স্বাভাবিকভাবেই জানেন যে একটা পাজলে হয়তো মানুষের চিত্র বা একটা প্রাণীর চিত্র তৈরি করবে, কিন্তু যদি তা না করে তাহলে ধরুন আপনি অর্ধেকটা পূর্ণ করেছেন, কিন্তু সেখানে কোনো মানুষের চিত্র বা কোনো পশু পাখির চিত্র আসেনি, একদম বিশৃঙ্খল একটি চিত্র তৈরি হচ্ছে। আপনি বুঝতে পারলেন যে আমার টোটালিটিটা ঠিক হচ্ছে না। ঠিক এইভাবেই যদি সমন্বয় সৃষ্টি না হয়, যদি এক ধরনের যৌক্তিক সমন্বয়, সামঞ্জস্যতা সৃষ্টি না হয়, যদি একটি অখণ্ডতা তৈরি না হয়, তবে আপনার পাজলটি আসলে মিলছে না, আপনি লক্ষণ সমগ্রতাটি গঠন করতে পারছেন না। আমাদের কেসে এই বিষয়টি শিক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনারা মূলত ডিসরাপ্টেড কেসের ব্যাপারে আমার কথা অনেকবার শুনেছেন। যে সমস্ত কেস ভুল চিকিৎসার দরুন এলোমেলো হয়ে যায়, বিশেষ করে হোমিওপ্যাথিক ভুল চিকিৎসার দরুন যে কেসগুলো এলোমেলো হয়ে যায়, সেই কেসের সবচাইতে বড় বৈশিষ্ট্য হচ্ছে সেখানে কোনো অ্যাপ্রোচ দিয়েই লক্ষণ সমগ্রতা গঠন করা যায় না। অর্থাৎ ছবির অনেকগুলো টুকরোগুলোতে, সেই পাজলের টুকরোগুলোতে এমন ভাবে বিভিন্ন রঙে রঞ্জিত করা হয়েছে যে তা দিয়ে আর কোনো ছবি গঠন করা যাচ্ছে না। ম্যাথমেটিক্যালি তার প্রতিফলিত চিত্রটি পাওয়া যায় না, সেখানে সামঞ্জস্যতার অভাব দেখা যায়। আমার জীবনে এরকম বহু হয়েছে যেখানে আমি একটি কেস দেখে বলেছি যে আপনি প্রচুর মাত্রায় অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করেছেন, আমি বলতে পেরেছি, বা জিজ্ঞাসা করেছি যে আপনার জীবনে অ্যালোপ্যাথিক ওষুধের ব্যবহারের ইতিহাস কিরকম। যারা অনেকবার অপারেশন করেছেন তাদের ক্ষেত্রেও ঠিক এই ঘটনাটি ঘটে, সেই ইনকোঅর্ডিনেশন দেখা দেয়।
সেই পাজলগুলো আর মিলে না, সেখানে লক্ষণ সমগ্রতা গ্রহণ করা আর যা সম্ভব হয়ে ওঠে না। এই ডিসরাপ্টেড কেস আর বহুবার, সেটাও এক ধরনের ডিসরাপশন, বহুবার অপারেশন করা কেসগুলো, এগুলোতে লক্ষণ সমগ্রতা গঠিত হয় না বা হওয়াটি খুব কষ্টকর হয়ে দাঁড়ায়। ঠিক এই ব্যাপারটি এত সুন্দরভাবে ডক্টর স্টুয়ার্ট ক্লোজ তুলে ধরলেন বলেই তার আলোচনাটি এখানে গুরুত্ব সহকারে আমাকে উল্লেখ করতে হলো, যে মূলত তিনি দুইটি দৃষ্টিকোণ থেকেই দেখেছেন যে আপনার এই পাজলের টুকরোগুলোর আকৃতিও বুঝতে হবে, সেই সবগুলো টুকরো মিলে কোন চিত্রটি দাঁড় করাচ্ছে সেটাও আপনাকে বুঝতে হবে। এই কারণে তিনি প্রথমে বলেছেন বার্নিগেজেনের মতো যে একটা সিঙ্গেল লক্ষণের বৈশিষ্ট্যগুলোকে আপনাকে বিবেচনা করে বের করার চেষ্টা করতে হবে যে তার মধ্যে কি টোটালিটি আছে, সেটা পূর্ণাঙ্গ লক্ষণ কিনা, এবং সেগুলো সবগুলোকে বিবেচনা করে কি সমন্বয় দ্বারায় সেটাও আপনাকে দেখতে হবে। অত্যন্ত গভীর চিন্তার অধিকারী ডক্টর স্টুয়ার্ট ক্লোজ খুব সুন্দরভাবে বিষয়টিকে উত্থাপন করেছিলেন। আমরা দেখতে পেলাম লক্ষণ সমগ্রতার পরিচয়টিকে বুঝতে এই বোগারের আলোচনা, বোগার যেভাবে সাজিয়েছেন ব্যাপারটিকে, কিংবা ডক্টর স্টুয়ার্ট ক্লোজ যেভাবে চিন্তা করেছেন, আমাদেরকে মনে রাখা জরুরি। আর এই কারণেই আজকের এই অন্যান্য পথিকৃৎ বা প্রায় পায়োনিয়ারদের আলোচনার ক্ষেত্রে আমি তাদের কথাগুলোকে উল্লেখ করছি। আর বিশেষভাবে ডক্টর জে.এন. কাঞ্জিলালের কথা বলতে হয়, কারণ লক্ষণ সমগ্রতার খুব সুন্দর সংজ্ঞায়ন তিনি করে গিয়েছিলেন, বলতে গেলে যে চমৎকার একটি সংজ্ঞায়ন করে গিয়েছিলেন। শুধু এই সংজ্ঞায়নের জন্যই আসলে ডক্টর জে.এন. কাঞ্জিলালকে বিশেষভাবে উল্লেখ করতে হয়, তবে তার মেধাদি শক্তি তার চিকিৎসা সম্বন্ধে তো আর বলার অপেক্ষা রাখে না। তিনি বলেছিলেন, টোটালিটি অফ সিমটম ডাজ নট মিন এ হ্যাভহেজার্ড conglomeration of all the symptoms of the patient or a drug. It really means a combination of certain groups of symptoms in definite settings with a definite background and certain individualizing characteristics set appropriately on the symptom complex with a definite background and a certain individualizing characteristics set appropriately on the symptom complex so that it can point to the drug having similar peculiar symptom complex. এখানে আমি বাংলায় বলছি, তিনি কি বলেছিলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে বর্তমান সময়ে আমরা যারা চিকিৎসা করি তাদের এই বিষয়টি বুঝে নেওয়া। এখানে আরেকটি বিশেষ বিষয় নিয়ে আলোচিত হয়েছে, যেখানে অন্যান্য কোনো সংজ্ঞায়ন বা লক্ষণ সমগ্রতার আলোচনাতে এতটা সুস্পষ্টভাবে কেউ বিষয়টিকে উল্লেখ করেননি। বলতে গেলে আমি বলবো, বর্তমান সময়ে কাঞ্জিলালের এই সংজ্ঞায়ন ছাড়া লক্ষণ সমগ্রতাকে পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব হলে হতে পারে, কিন্তু তার প্রয়োগ, ব্যবহারিক প্রয়োগটি বহু সময় অসম্ভব হয়ে দাঁড়াবে। তিনি বলেছিলেন, লক্ষণ সমগ্রতা রোগীর বা একটি ঔষধের সমস্ত লক্ষণের সন্নিবেশকরণকে, বিশৃঙ্খল সন্নিবেশকরণকে বোঝায় না। অর্থাৎ সমস্ত লক্ষণ নিলেন, তারপর সব একত্র করলেন, তাকে লক্ষণ সমগ্রতা বলা হয় না। একটা ঔষধি হোক আর একটা রোগী হোক, এটা লক্ষণ সমগ্রতা নয়। এটি আসলে একটি সুনির্দিষ্ট পটভূমিতে তার শব্দ, এই শব্দটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আমরা কিন্তু এই শব্দটির ব্যবহার অন্য কারো সংজ্ঞায়ন বা অন্য কারো আলোচনাতে পাবো না। ডক্টর কেন্টের আলোচনাতে আমরা এটা পাই প্রচ্ছন্নভাবে। তিনি কারণের কথা বলছেন, তিনি মায়াজনের কথা বলছেন, তিনি পারিপার্শ্বিক আনুষঙ্গিক কারণের কথা বলছেন, পরিপোষক কারণের কথা বলছেন, এভাবে আমরা পাই। কিন্তু সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন ডক্টর কাঞ্জিলাল, সুনির্দিষ্ট পটভূমিতে নির্দিষ্ট বিন্যাসে থাকা লক্ষণের নির্দিষ্ট গ্রুপ বা গুচ্ছগুলোর সমাহারকে। অর্থাৎ কোন একটা, ধরুন অ্যাকিউট একটা রোগ একটি পটভূমিতে দাঁড়িয়ে আছে, ক্রনিক একটা রোগ আরেকটি পটভূমিতে দাঁড়িয়ে আছে, আয়াট্রোজেনিক ডিজিজ আরেকটি পটভূমিতে দাঁড়িয়ে আছে, হাফ স্পিরিচুয়াল মায়াজমের ডিজিজ গুলো বা হাফ অ্যাকিউট মায়াজম গুলো আরেকটি পটভূমিতে দাঁড়িয়ে আছে। আপনি নিশ্চয়ই একটা অ্যাকিউট রোগের ট্রিটমেন্টের ক্ষেত্রে ক্রনিক লক্ষণ সমগ্রতার বিবেচনা করবেন না, কিংবা একটা ক্রনিক লক্ষণ সমগ্রতার বিবেচনা যেভাবে করা হয় একটা অ্যাকিউটেরটা সেভাবে নিশ্চয়ই করা হয় না, বা অ্যাকিউটেরটা যেভাবে করা হয় ক্রনিক লক্ষণ সমগ্রতার ক্ষেত্রে আপনি নিশ্চয়ই আরো গভীরভাবে চিন্তা করবেন, আরো অনেক বিস্তৃত বিষয়গুলোকে নিয়ে আসবেন আপনার লক্ষণ সমগ্রতা গঠনের চিন্তায়। ঠিক একইভাবে আমি আমাদের ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ বইতে আমি অনেকগুলো অ্যাপ্রোচের কথা উল্লেখ করেছি। এই প্রত্যেকটি হচ্ছে কোন একটা বিশেষ পটভূমিতে লক্ষণ সমগ্রতা গঠনের পদ্ধতি বা উপায়। এখন এই বিষয়টি কিন্তু, এই পটভূমির প্রসঙ্গটি অন্য আলোচনাতে এভাবে সুস্পষ্টভাবে উঠে আসেনি। ব্যবহারিক ক্ষেত্রে এই লক্ষণ সমগ্রতাকে যদি আপনি প্রয়োগ করতে চান, তবে প্রথমে আসে এই পটভূমির প্রশ্ন, লক্ষণ সমগ্রতা এই পার্টিকুলার কেসটাতে আমি কিভাবে গঠন করব।
ডক্টর জেএন কাঞ্জিলাল এই বিষয়টি আমাদের সামনে সুস্পষ্ট করে দিলেন। নির্দিষ্ট বিন্যাসে থাকা লক্ষণের নির্দিষ্ট গ্রুপ বা গুচ্ছগুলোর সমাহারকে, অর্থাৎ একটা নির্দিষ্ট প্যাটার্ন, ওই যে কথাটি ডক্টর স্টুয়ার্ট ক্লোজ বলে গিয়েছিলেন যে একটা হারমোনিয়াস ওয়ে, কোহেরেন্সি থাকবে, তার মধ্যে এক ধরনের একটা সমন্বয় থাকবে, একটা সামঞ্জস্যতা থাকবে। তো একটা নির্দিষ্ট পটভূমি, একটা প্ল্যাটফর্মে যা কিছুই থাকুক না কেন তাদের মধ্যে তো এক ধরনের আন্তঃযোগাযোগ থাকে। ঠিক সেই বিন্যাস, সেই সমাহারটিকে, একগুচ্ছ লক্ষণের সমাহার হলো, কিন্তু সেই নির্দিষ্ট একটি বিন্যাসে, যে বিন্যাসটিকে আমরা ম্যাথমেটিকাতে খুঁজে পাবো, এবং সমাহারকে এবং বোঝার নির্দিষ্ট স্বতন্ত্রকারী চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যথার্থরূপে গঠিত লক্ষণ যৌগকে। অর্থাৎ এই যে গঠিত হলো, সেই একগুচ্ছ লক্ষণ একত্রিত হলো, তার মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য থাকবে, ইন্ডিভিজুয়ালাইজিং ক্যারেক্টারিস্টিক্স থাকবে, যাকে স্বতন্ত্র করা সম্ভব হবে, যা একই রকম অনন্য লক্ষণ যৌগ উপস্থিত থাকা ওষুধের দিকে দিক নির্দেশ করে। এবার তিনি বলে দিলেন যে সেই লক্ষণ যৌগ গঠনের উদ্দেশ্যের বেলায় আমাদের কি মাথায় রাখতে হবে? মাথায় রাখতে হবে ম্যাট্রিয়া মেডিকাতে যেন সেই চিত্রটি পাওয়া যায়। কিছু লক্ষণকে আমরা যখন বিবেচনা করব তখন সর্বসময় মনে রাখতে হয় যে তার উদ্দেশ্য হচ্ছে ম্যাট্রিয়া মেডিকাতে সদৃশ একটি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া। এই বৈশিষ্ট্যের কথাটি যদি মাথায় না থাকে তবে পুরো চিন্তাটি এলোমেলো হবে। যেমন লক্ষ্য না থাকলে, উদ্দেশ্য না থাকলে যেমন কাজ এলোমেলো হয়ে যায়, এত বিস্তৃত একটি কাজ, এত গভীর, এত চিন্তাশীল একটি কাজ, লক্ষণ সমগ্রতা তৈরি করা, তার যদি কোনো একটা নির্দিষ্ট লক্ষ্য, একটা গন্তব্য না থাকে, তবে কিন্তু তা এলোমেলো হয়ে যেতেই পারে। তো এভাবে ডক্টর জেএন কাঞ্জিলাল তার বিশেষ অবদানটি রেখেছেন। আমি বলবো লক্ষণ সমগ্রতার একটি সুন্দর, সমন্বিত এবং ব্যবহারিক একটি সংজ্ঞায়নের মাধ্যমে। আর এই কারণেই আজকের এই আলোচনাতে ডক্টর বোগাট, ডক্টর স্টুয়ার্ট ক্লোজের সাথে সাথে ডক্টর জেএন কাঞ্জিলালের কথাটি তুলে আনাটি অপরিহার্য ছিল। মুদ্রা কথাটি হচ্ছে তাদের এই বিবেচনাগুলোর মাধ্যমে আরো সকলেই আলোচনা করেছেন। আমরা ডক্টর বাউনি হোসেনের আলোচনা শুনেছি, ডক্টর কেন্টের আলোচনা শুনেছি, আমরা এই তিনজনের আলোচনা শুনলাম। এছাড়াও অন্য সমস্ত চিকিৎসকই লক্ষণ সমগ্রতার ব্যাপারে ইতিবাচক মতামত প্রদান করেছেন, গুরুত্বকে তুলে ধরেছেন। কিন্তু তাদের এই তিনজনের আলোচনার তিনটি বিশেষ বৈশিষ্ট্যের কারণে আমরা তাদের বিবেচনাগুলোকে দেখে নিলাম, এবং এই লক্ষণ সমগ্রতার ব্যাপারে আমাদের কোন কোন বিষয়গুলো, যেমন পটভূমি, এই সমন্বয়, এই চিত্র, এই পাজল মেলা, স্টুয়ার্ট ক্লোজের মোতাবেক এই সামগ্রিকতার মধ্যে একটি সমন্বয়, একটা কনটেক্সট থাকা, একটি কোহেরেন্সি থাকা, এই বিষয়গুলো যেন আমাদের কাছে সবসময় মনে থাকে, এই কারণে এই আলোচনাটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি লক্ষণ সমগ্রতার ব্যাপারটি বিগত দিনের আলোচনাতে আপনাদের অনেকটাই সুস্পষ্ট হয়েছে, এবং আমার মনে হয় যে আপাতত আমাদের লক্ষণ সমগ্রতার বিষয়টি নিয়ে আর অধিক আলোচনা করার প্রয়োজন পড়বে না আশা করি। এরপর আর আমরা প্র্যাকটিক্যালি, বিশেষ করে যখন রেপার্টোরিয়াল অ্যাপ্রোচ, রেপার্টরি, বিশেষ করে যারা আমার ব্যবস্থাপত্রের প্রকার ও প্রকরণ বইটি যারা এই আলোচনার সাথে সাথে পড়েছেন, তারা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন যে এই ব্যাপারটি কিভাবে হচ্ছে। তো তারপরেও আগামীতে ইনশাল্লাহ আমরা একটা উপসংহারমূলক লক্ষণ সমগ্রতার ব্যাপারে একটা উপসংহারমূলক আলোচনা, বা কোন কোন বিষয়গুলো লক্ষণ সমগ্রতাকে অস্পষ্ট করে তুলতে পারে, আজকে কিছুটা আলোচনা করলাম যে অপারেশনের রোগী বা ডিসডাপ্টেড কেসের রোগীদের লক্ষণ সমগ্রতার অস্পষ্টতা থাকে, বা এরকম আর কোন কোন বিষয়গুলো এই লক্ষণ সমগ্রতার ক্ষেত্রে অস্পষ্টতা আনতে পারে, সেই বিষয়গুলো নিয়ে উপসংহারমূলক বা কনক্লুশনমূলক একটি আলোচনা সামনের পর্বে করবো ইনশাল্লাহ। এবং এরপর এর পরবর্তী সিরিজ কেস প্রসেসিং করতে যে সমস্ত ধাপ অতিক্রম করতে হয়, তার পরবর্তী ধাপে আমরা চলে যাব ইনশাল্লাহ, সেই আলোচনাটি শুরু করব। আগামী ক্লাসে সবাইকে উপস্থিত থাকার, সবাইকে ভিডিওগুলো দেখার অনুরোধ রইল, এবং সেই সাথে ব্যাপারে যদি আরো কোনো কথা, প্রসঙ্গ, প্রশ্ন, মন্তব্য, মতামত কোনো কিছু থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আগামী দিনে আবার দেখা হওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সতর্ক থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশা রেখে এবং আমাকে বিশেষ সময়টি দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।